সবাইকে স্বাগত। এটি নিউজ আপনারা দেখছেন হ্যাপনিং পয়েন্ট আপনাদের সাথে আছে আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপনিং পয়েন্ট নিয়ে নতুন একটি বিষয়, এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন অতিথি। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং সেখানের থেকে আপনাদের মনের যে প্রশ্নগুলো, সে মনের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। দর্শক, ঢাকা শহর ছোট্ট একটি জায়গা, কিন্তু বিপুল সংখ্যক মানুষের বসবাস। সেই ঢাকায় স্বাস্থ্য ঝুঁকির সমস্যা তো আছেই, সেখানে এটি আরও মুখ থুবড়ে পড়ছে বিভিন্ন কারণে, এবং সবার চোখে মুখে আতঙ্ক। তার নতুন আতঙ্ক হচ্ছে হাম ছড়িয়ে পড়া, এবং আরেকটি আতঙ্ক যা আমরা বিগত বছরগুলোতে দেখেছি, ডেঙ্গুর সমস্যা। এই ডেঙ্গু প্রতি বছরে বর্ষার আগে বা বর্ষা মৌসুমে ব্যাপক আকার ধারণ করে এবং বহু মানুষের প্রাণ নিয়ে নেয়, কিন্তু এখনও আমরা মনে হয় সমাধানের যেই উত্তরটি সেটি খুঁজে বের করতে পারেনি। প্রতি বছরই আমাদের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবং এর সাথে স্বাস্থ্য ঝুঁকিতে নতুন করে যুক্ত হয়েছে হাম। চিন্তার উদ্বেগ এবং চিন্তার ভাঁজ সবার কপালে। সে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। মেজর ডক্টর খোশরোদ সামাদ আমাদের সাথে যুক্ত আছেন। তিনি একজন ওষুধ বিজ্ঞানী ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনার সাথে বহুবার বসা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা হাম নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে জানতে পেরেছি। আজকে হামের সাথে যদি একটু যুক্ত করতে চাই আমাদের ডেঙ্গুর বিষয়টি, আমাদের আজকের বিষয় হামের দৌরাত্মে ডেঙ্গু শঙ্কা। জি, এই যে আমাদের সবার চোখে চিন্তার ভাঁজ, এবং করোনার পরে এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা সবাই একটু চিন্তিত আছি, এবং এবার একটু উদ্বেগেরই বিষয়। ডেঙ্গু এত বছর ছিল, কিন্তু হাম আমরা সেভাবে দেখিনি। কি বলবেন এই সার্বিক বিষয়টি নিয়ে? জি, ধন্যবাদ। হামের প্রশ্নটা যখন আসলো, এটার উত্তরটাই আগে দেওয়ার কথা। আসলে কিছু মৃত্যু মেনে নেওয়া উচিত, কখনোই কোনোটা মেনে নেওয়া উচিত না। এখন আমি হার্ট অ্যাটাক হলো, আমি এখানে পড়ে গেলাম, হাসপাতাল নিয়ে যাওয়ার আগে আমি মারা যেতে পারি, এটা কারো কিছু করার নাই। ইচ্ছা ছিল, বিভিন্ন প্যাথোফিজিওলজি প্রসেসে আমি গেলাম, কিন্তু আমার অবহেলাজনিত কারণে এবং আমি খুব ক্যাজুয়াল অ্যাটিটিউডের কারণে আমার সন্তান যদি মারা যায়, আমি নিঃসন্দেহেই এটাকে হত্যাকাণ্ড বলবো এবং আমি দোষী ব্যক্তির শাস্তি চাইবো। তাইলে কেন আমি হামের জন্য কথাটা বললাম, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটা গণমাধ্যমে কতগুলি তথ্য দিতে চাই। এই হামটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই, একটা টিকাদান কর্মসূচি। এইটার মাধ্যমে বাংলাদেশে সকল শিশুদেরকে 6টা রোগের টিকা দেওয়া হয় বিনা পয়সায়। এটা একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের সাফল্যের হার যথেষ্ট, এবং আমরা দেখেছি রিপোর্ট আছে আমাদের কাছে। ঠিক তাই। তো এই আত্মতৃপ্তিতে ভোগা আমাদের কখনোই উচিত ছিল না। আমাদের রিজার্ভেশন হলো এই টিকাগুলি আমরা তৈরি করতে পারি না, তাহলে টিকাটা আমাদের কিনতে হয়। এখন এটা তো হঠাৎ করে আসে না, এটা দীর্ঘদিনের চলমান প্রক্রিয়া। অর্থাৎ প্রতি বছর কয়টা টিকা লাগতে পারে তার সাথে +-10% যোগ করলে আমরা ফোরকাস্ট করতে পারি যে আগামী বছর অথবা পরবর্তী 3 বছর কয়টা টিকা লাগতে পারে। এখন এই কেনার প্রক্রিয়াতে যারাই যুক্ত থাকুক না কেন, এক বা একাধিক এজেন্সি থাকুক না কেন, বাস্তবতা হলো যে চলতি বছর বা এই সময়কালে কিছু ব্যাক ক্যালকুলেশন করলে এই সময় দৃশ্যমানভাবে কিছু টিকা দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। এখন এই টিকাটা, মানে হামের টিকাটা খুব কার্যকর। এটাকে বলা হয় যে 95% বা তারও বেশি কার্যকরী হতে পারে। তার মানে আসলে অন্যান্য টিকা এত বেশি কার্যকর না। তার মানে আমি ধরেই নিতে পারি একটা কথা ভাবে যে যার টিকা আছে মোটামুটি তার এই হাম হবে না। আবার 95%-এর কনসেপ্ট একটা জিনিস হচ্ছে হার্ড ইমিউনিটি, HERD না। অর্থাৎ একটা কমিউনিটির যদি 90%-এর বেশি যদি পপুলেশনকে আমরা ইমিউনাইজেশন করতে পারি, যে বাকিরা দেওয়া হয়নি তারাও এটার সাথে সম্পৃক্ত। কিন্তু ওই যে বললাম দুর্ভাগ্য যে এখন ঠেলাঠেলি চলছে। এ বলেছে, আমি দৃশ্যমানভাবে নাম বলতে পারি যে বিগত সময়কালে যারা এটার সাথে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যে টোটালটা যারা ছিলেন, তারা এই সময়কালে এটা কিনবার যে প্রক্রিয়া বিগত সময় ছিল, তাদের এটা পছন্দ হয়নি। আমি মানলাম যে এটা খারাপ ছিল বা এটি পরনির্ভরশীল ছিল বা পয়সা বেশি লাগতো। সুতরাং ওনারা চেষ্টা করেছিলেন নতুন একটি, যেটি হয়তো আমাদের জন্য আত্মনির্ভরশীল এবং আরো সাশ্রয়ী হবে, তাহলে সেটা কিনতে। কিন্তু এই কেনাটা তো পুরোপুরি আমাদের উপর নির্ভর করে না, টাকা পয়সার ব্যাপার আছে, অন্য দেশ থেকে আসবার ব্যাপার আছে। সুতরাং আমাকে আগে নিশ্চিত হতে হবে যে আমাদেরটা আমাদের হাতে পৌঁছেছে, তারপর আমি নতুনটা কিনবো। আমাদের রিসোর্সটা এখন আমরা পেয়েছি, তারপর আমরা হয়তো বাদ দিব। ঠিক তাই। কিন্তু আগে থেকে আমরা বাদ দিয়ে ফেলেছি, দিয়ে এটা করা না করলে এটা বলটা আমাদের কাছে চলে গেছে, এবং আমরা টিকাটা আমাদের হাতে আসা নাই, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূল কারণ। আরো ছোট ছোট কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, সেটাও প্রাসঙ্গিক না বললে ওয়ান ওয়ে হয়ে যাবে। সেটা হচ্ছে অনুমান করা যাচ্ছে যে হামের যে জীবাণু, এটা তো একটা ভাইরাস, মিজলস ভাইরাস,
এইটা হয়তো পরিবর্তিত হচ্ছে। কীরকম, আমরা যদি এইখানে ডেঙ্গুর আলোচনা করেছি, এখানে ধরেন আমরা কোভিডের আলোচনা করেছি। যদি আমরা একটু মনে করতে পারি, কোভিডের কতগুলো নাম শুনেছিলাম না, ওমিক্রন, ডেল্টা, এগুলোকে আমরা ভ্যারিয়েন্ট বলেছি না? এটা হতো কি, যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে তখন ওই দুষ্ট মাইক্রো অর্গানিজমগুলো ওরা বুঝতে পারে যে তার শত্রু আসছে। শত্রু থেকে বাঁচবার জন্য ওরা নিজেকে পরিবর্তিত করে। তাহলে এটাকে আমরা বলছি যে ভ্যারিয়েন্ট আর কি। তাহলে এরকম নতুন কোনো ভ্যারিয়েন্ট আসছে কি না সেটা আমাদের হাইপোথিসিস। এটার জন্য ব্যাপক জিনোম স্ক্রিনিং বলতে হয়, এটা করার দরকার আছে। মানুষের জীবনের থেকে, শিশুর জীবনের থেকে আর কোনো কিছুই মূল্যবান না। সুতরাং এখানে কত বাজেট, কত টাকা, এই প্রশ্নটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারি না। আর থার্ড হলো যে কোল্ড চেইন আমরা যেটা বলি, অর্থাৎ যেখান দেশে তৈরি হয় সেখানে এই চাটা যদি ধোয়া বেরোচ্ছে, চমৎকার, খেয়ে আমি মজা পাবো, কিন্তু কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে এই চাটা আমি খেতে পারবো না। এই উপমাটা হচ্ছে এই জন্য প্রাসঙ্গিক, যেখানে ভ্যাকসিনটা তৈরি হয় সেইখানেই তো এটা ব্যবহার করা হয় না, সেখান থেকে একটা চেইন মেনটেন করে আরেক জায়গাতে রিজার্ভ হয়, বিমানে করে বা জাহাজে করে আসে, এসে ধরেন ঢাকাতে একটা জায়গাতে এখানে মাংস বদলি করা হয়, তারপর টেকনাফ থেকে তেঁতুলিয়াতে এলাকা এলাকা ভিত্তি করে থাকা হয়, এবং যেদিন দেওয়া হয় সেদিন হয়তো করা হয় না, তার কয়েকদিন পরে করা হয়। তাহলে এইখানে যেটা যত টেম্পারেচারে রাখার কথা, এটা সত্যি সত্যি সেই টেম্পারেচারে রাখা হয়েছিল কিনা, আমি ব্যক্তিগতভাবে এটা এই গণমাধ্যম রিকমেন্ড করে এটিও একটি এই খোলনল যেটা খুলে রাখা দরকার। নাহলে এই ঘটনাটা আবার হবে এবং আপনি আমাকে পরস্পর দোষারোপ করতে থাকবো, মাঝখানে আমাদের সন্তানের আবার মৃত্যু হয়ে যাবে। খুব দারুণ বলছেন একটি বিষয়, যেটা খুব জোরালোভাবেই আমরা বুঝতে পারলাম। আসলে পরনির্ভরশীলতা কাটাবার জন্য আমরা নিজেদের দিকে ফোকাস করতে গিয়ে এই একটা ভুল তথ্য বা ভুল ভুল একটা ডিসিশন নিয়ে নিয়েছি, যার ফলে এই বিপর্যয় হয়েছে। সেক্ষেত্রে একটি বিষয় আবার আসছে, আমরা ডেঙ্গুকে আসলে একদমই অ্যাভয়েড করতে পারছি না বিগত কত বছর, এবং আমরা দেখছি মানে ব্যাপক মানুষ নিহত হচ্ছে, এবং যারা ভর্তি ছিল, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে ভর্তি ছিলাম হসপিটালে গত 2 বছর আগে, মানে কি যে বিপর্যয় এটা, এবং শরীরের যে কি অবস্থা হয়ে যায়, আমি একজন তরুণ মানুষ। সেক্ষেত্রে এই যে একটি বিষয়, এখনও প্রতিবার বলা হচ্ছে ডেঙ্গু আসার আগে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ওষুধ দিচ্ছি, ছিটাচ্ছি, কিন্তু তারপরে কোনো সমাধান নেই। এর কারণ কি আসলে? জি, ধন্যবাদ। আপনি ব্যক্তিগত উদাহরণ দিয়ে খুবই ভালো কাজ করেছেন, কারণ যতক্ষণ অসুখ আমার নিজের না হয় অথবা আমার পরিবারের না হয়, যতক্ষণ আমার পরিবার বা আমার পরিচিতের ভেতরে একটা ভুক্তভোগী না থাকে, ততক্ষণ আমরা বুঝতে পারি না যে এই আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই স্বাস্থ্য এবং সুস্থতা কত বড় নিয়ামত। এবার চলেন আপনার প্রশ্ন যেটা আসছে, সেটা হচ্ছে ওই একইভাবে ডেঙ্গুটাও আমার দ্বারা সৃষ্ট অসুখ না, এটা অন্যের কারণে। মানেটা কি? এটা তো আমরা কম বেশি জেনে গেছি, এটা মশা বাহিত একটা রোগ। তার মানে যে আমার ধরেন ডেঙ্গু আছে, আমাকে যদি এখন মশা কামড়ায়, ওই মশাটা আপনাকে কামড়ালে পরে আপনার ডেঙ্গু হবে, এই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে পরে মশা যদি আমি নিধন করতে পারি তাহলে ডেঙ্গু হবে না, সিম্পল। তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল বলতে পারি, নো মশা ইকুয়াল টু নো ডেঙ্গু, অথবা কম মশা ইকুয়াল টু কম ডেঙ্গু। তাহলে পরে আমাদেরকে মশাটাকে সহনশীল পর্যায়ে আনতে হবে। সহনশীল তো তাত্ত্বিক কথা, আমি এখান থেকে আস্তে আস্তে আমার তো মনে হচ্ছে 2টা মশা আমাকে কামড়ে ফেলছে। তো এখন এটা তো হঠাৎ করে আসে নাই। এখন একটা ডাটা খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বেল্টে আমাদেরকে আমরা থেকে এই ভারত তারা ব্রিটিশের পক্ষ থেকে আমাদেরকে এই বেল্টে যুদ্ধ করতে হয়েছে জার্মানদের সাথে। 2 পক্ষের বোমা আমরা খেয়েছি, কিন্তু তো এই 2 বোমাতে যত মানুষের মৃত্যু হয়েছে তার থেকে মশার কামড়, মশাজনিত অন্যান্য যে অসুখ, ম্যালেরিয়া এবং অন্যান্যতে, এটা তার থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমি কি বলতে চাচ্ছি, এটা ঘটেছে প্রায় 80 বছর আগে। তাহলে 80 বছর থেকে আমাদের মশা শত্রু। তাহলে 80 বছর ধরে আমরা কি করলাম যে আজকে পর্যন্ত মশা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। এখন আপনি অনেক কিছু ভাবতে পারি, কিন্তু এখানে বসে বিগত বছর 2 আগে আমি খুব তৃপ্তির হাসি নিয়ে এখানে আমি তথ্য দিয়েছিলাম যে ভ্যাকসিন তৈরির কাজ যথেষ্ট এগিয়ে গেছে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির কাজ এখন প্রোডাকশনে যাওয়া আর কিছু সময়ের মতো বাজারে আসা। সুতরাং আমাদের দুঃখটা অনেক সহনশীল হবে, ওই মিজলসের মতো অথবা কোভিডের মতো। মানে মোটামুটি যদি একটা ভ্যাকসিন আমি নিয়ে ফেলি এই ঢাকার মতো আরবান এলাকায়, যেখানে আমরা সবাই সাসেপ্টেবল, ভালনারেবল, তাহলে পারে আমরা ধরে নিতে পারি যে আমার একটা চিমটি বাস আমার আর ডেঙ্গু হবে না বলে আমি নিশ্চিত থাকতে পারি। কিন্তু অদ্যাবধি আমি যাই, তখন আমি কেন বলেছিলাম, এটা কোনো ব্যক্তিগত কোনো আবেগ বা আশা থেকে বলিনি, এটা একটা ফিডব্যাক আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে তথ্য এবং উপাত্ত দেওয়া হয়েছিল
তার নিরিখে এই কথাটা আমরা গণমাধ্যমে বলতে পেরেছিলাম। জি। কিন্তু আমি বলতে পারবো না যে এই বিগত সময়, বিগত 2 বছর প্রায় হতে চললো, আজকে ওই আশা থেকে আমরা দৃশ্যমানভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা বলতে পারছি না যে ডেঙ্গু ভ্যাকসিন আগামীকালকে আসবে বা অত তারিখে আসবে, সেই সময়কালে কোনোভাবে আপনারা একটু কাজটা চালায় নেন। সুতরাং আমাকে যদি বলেন যে অবশ্যই অন্যান্য আলোচনা আসবে, সেগুলি আমরা দেখব, মশা নিধন ইত্যাদি ইত্যাদি এগুলি আসবে, কিন্তু আমাদের যদি স্থায়ী একটা সমাধান খুঁজতে হয় তাহলে পারে আমি মনে করি যে ডেঙ্গু ভ্যাকসিনটাই সবচেয়ে বেশি পরিপূরক এবং কার্যকরী একটি মাধ্যম হতে পারে। আসলে এই বিষয়টি দুঃখের। সেক্ষেত্রে আমি যদি একটু যুক্ত করতে চাই, বর্ষার আগে সিটি কর্পোরেশনের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? কারণ আমরা দেখি বর্ষা যখন আসে এবং যখন অনেক ব্যাপক হারে ডেঙ্গু বেড়ে যায়, তখন একটা হইচই পড়ে যায়, গণমাধ্যমে অনেক বিবৃতি আসে বা সোশ্যাল মিডিয়াতে, এবং সরকারের পক্ষ থেকেও যে আমরা আনছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কেন এটি আগেই নেওয়া হয় না? এবং আপনি যদি আজকে একটু জানান যে কি ধরনের পদক্ষেপ নেওয়া আসলেই জরুরি, বর্ষা আসছে সামনে। জি, ধন্যবাদ। এখনকার একটা কথাতে পরিষ্কার হলো যে অন্তত বছর 2-3 আগে আমরা আর ভ্যাকসিনটা পাচ্ছি না। তাহলে ওটাকে আমি স্ট্যান্ড বাই রাখতে হয়। এখন আমার যে রিসোর্স আছে তা দিয়ে আমাকে কাজ করতে হবে। এক, সিটি কর্পোরেশনের কাজটা কি? 2 হলো যে এই সিটি কর্পোরেশনের মধ্যে হটস্পট, আমরা এই শব্দটা বলেছি, এখানে আমি হটস্পটে বসে আছি, হটস্পটগুলি বের করতে হবে। এটা নতুন কিছু জোন ওয়াইজ, এটা তো বিগত বছরগুলিতে আমরা করেছি। ধরা যাক ঢাকার সবচেয়ে বেশি কনডেন্সড এলাকা হলো ঘনবসতিপূর্ণ হচ্ছে সূত্রাপুর। তো সূত্রাপুরের বিগত 10 বছরে যে কয়টা ডেঙ্গু হওয়ার ডাটা আছে, সেই ডেটাটাকে অ্যাভারেজ করলে পারেই এই বছরের অ্যান্টিসিপেটেড কোনো কিছু বলা হচ্ছে কিনা, আবহাওয়াবিদ, পরিবেশবিদ, যে বছর বেশি বৃষ্টি হবে, বেশি পানি হবে বা নতুন কোনো ঘটনা ঘটবে যেটাকে মশার বৃদ্ধির সাথে, প্রজননের সাথে সম্পর্কিত, সেটা থাকলে ইনকর্পোরেট করে নিতে হবে। যদি না থাকে তাহলে সেই ডেটা একটা বের করলেই হয়ে গেল। তাহলে এইটার অগ্রগতি আমাদের হাতে, আমার কাছে অদ্যাবধি আসে পৌঁছায় নাই। নাম্বার 2, মিষ্টি কথা অনেক বলা হয়েছে, আমরা আদর করেছি, করেছি, কিন্তু কিছু দুর্বৃত্ত, যেটা আমি খুব এই ভাষাটা খুব ডেলিবারেটলি বলেছি, কিসের জন্য? যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং 3 বছর ধরে ফেলে রেখেছেন, এটিকে ওই 2 ভাইয়ের ঝগড়াঝাটি, দ্বন্দ্বাঘাটি, তো এই ঝগড়াঝাটির কারণে বিল্ডিং এর কোনো শেপে আসে না, ওর ভেতরে অভয়ারণ্য করে ফেলেছে মশার। তো তুমি 2 ভাই ঝগড়াঝাটি কি করবে? এটা তো আমার লুকআউট না। এখন এর জন্য দৃশ্যমান ভাবে শাস্তি দিতে হবে, একদম শাস্তি দিতে হবে। এবং ওই যে এত কথা বলা হচ্ছে, তাহলে আমাদের জানা আছে, তারপর টায়ার যে ফেলে রাখে, ওই এসির ভিতরে পানি, ছাদের ভেতরে ডাবের খোলস, তারপর হচ্ছে যে ছাদ বাগান। ছাদ বাগান খুবই উপকারী, কিন্তু কি বলা হচ্ছে 3টা দিন আমাদের সহনীয় দিন, 3rd দিন থেকে এটা কোনোভাবেই সেই পানির ভিতরে ডিম পেরে ফেলেছে, বলা হচ্ছে 3 দিনই শেষ দিন। এটা একটা প্রোগ্রাম। আমাদের সচেতন হতে হবে, সেই বিষয়গুলো আলোচনা করবে একটি বিরতির পর। আসছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, সময় হলো একটি বিরতি, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আকাশ এহসান। দর্শক, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। আমাদের আজকের বিষয় হামের দৌরাত্মে ডেঙ্গু সংখ্যা। ফিরে যাচ্ছে আলোচনায়। আমরা আলোচনা করছিলাম এবং ওষুধ ছিটানোর একটি আমরা হিড়িক দেখি বর্ষা মৌসুম এবং ডেঙ্গু বেড়ে গেলে। তো এই ওষুধ ছিটানো ছাড়া আর কি টেকসই পদক্ষেপ নেওয়া যায়? জি, ধন্যবাদ। আসলে ওষুধ ছিটানোটা লাগবে, কিন্তু ওষুধ ছিটানোর সময় এই প্রশ্ন আমরা প্রায়ই করি না, বা আমাদের বাড়িতেই দেখেছি যে ওষুধটা ছিটাই, 2-4টা মশা করে কি পরে কিছুক্ষণ ঝিমানোর পরে দেখি যে আবার সদল বসে উঠতে থাকে। আমার মনে হয় যে আমরা এখানে যারা আছে এরকম দৃশ্য দেখেছি। এটা তো আইওয়াস আমরা চাই না। লিটারেরি আমাকে মশাটাকে মারতে হবে, সেটা একটা অবজেক্টিভ। 2 হলো যে এটা তো একটা ফিউমিগেশন, আমি তো নিঃশ্বাস নিচ্ছি। একটা ঘরে ছোট বাচ্চা থাকে, অ্যালার্জির রুগী থাকে, আমাদের বৃদ্ধ বাবা মা বা দাদা বা ওনারা থাকেন, অ্যাজমার রুগী থাকে, এবং এইভাবে যদি স্পোরাডিক কোনো ইল প্ল্যান হয়ে যায় যে এখানে বেশি ছিটানো হলো, তাহলে এবারে আমাদের হয়তো একটা ওষুধ কমবে, মশা কমবে, আমাদের আরও 10টা ওষুধ এই থেকে চলে আসবে। সুতরাং এইটার প্রথম কথা যে ড্রাগস, যেটা বেশি ওষুধটা, এটাকে এর
গ্রহণযোগ্যতা আমার কাছে না, মশার কাছে, মশার কাছে। মানে মশাকে সে যে মারতে পারে, এইটাকে এই ঔষধ হালনাগাদ ওষুধ আনতে হবে। এটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের বিগত সময় আমরা দেখেছি যে এই ওষুধ নিয়ে তার কেনা তো ওষুধ কোন দেশে তৈরি, ম্যানুফ্যাকচার। আমি খুব সহজ করে বলতে চাই দুটো কথা। একটা হলো যে কার্যকরী, স্বল্প মাত্রা অথবা সহিষ্ণু মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া, দামটা মোটামুটি গ্রহণযোগ্য, এই তিনটা মোটামুটি হলে পারে সেই ওষুধ কেনা যেতে পারে। দু একটা প্ল্যান করতে হতে পারে যে এতদিন পর পর আমি এটা মারা সম্ভব, তাতে আমাদের আগে থেকে জানিয়ে দিতে হবে। তাহলে তারা ওই আগের থেকে প্রস্তুতিটা নিয়ে রাখবে যে বাচ্চা এই সমস্ত যারা বলেছে থাকবে। প্লাস বাড়িটা খুলে রাখার দরকার। আমি আমার বাড়িতে ঢুকলাম, দরজা বন্ধ আছে, আমি 5টা বাড়ি স্কিপ করে চলে গেলাম, তাহলে ওইখানে তো থেকেই গেল একটা সোর্স। এই বিষয়টা জবাবদিহিতার আওতায় আনা উচিত। অনেকে আসলে জাস্ট মানে একটু সামনের এলাকার ভিতরে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে দিকে ঢুকছে না, যারা দিচ্ছে আর কি, তাদের একটা জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন আমি মনে করি। দেখুন, আমরা কোভিড ভ্যাকসিনের সময় এই বাংলাদেশকে ডিজিটালভাবে কোথায় কাকে ভ্যাকসিন দিয়েছে এটা আনতে পেরেছি। তাহলে পারে কোন বাসাতে এই ভ্যাকসিন দেওয়া হয় না, উবারে যদি আমি একটা এখানে বসে কোথায় যাব, চিটাগাং যাব, এটা যদি এখানে বসে সম্ভব হয়, তাহলে ঢাকাতে কোন কোন বাসাতে মানে মশা ছিটানো সম্ভব হয়েছে, কোথায় কারো দরজা বন্ধ ছিল না, এটা অসম্ভব। এটা আমি ব্যক্তিগতভাবে যতটুকু তথ্য প্রযুক্তির ধারণা আছে এটা আমি মানি না। সুতরাং এগুলি ডিজিটালাইজ বা আমাকে খুবই নিশ্চিত হতে হবে যে কোথায় কোথায় আমরা দিয়েছি, কোথায় কোথায় আমরা দেই নাই। তাহলে আজকে যেটা দিয়েছি ওই তেলে মাথায় তেল দেওয়ার মতো সেই বাড়িতে আমরা বারবার দিব। একটু আমি আবার যুক্ত করতে চাই একদম ব্যক্তি পর্যায়ে থেকে, যেটা হচ্ছে যে অনেকের ভিতরে আমাদের মধ্যে ব্যাপার আছে যে ওষুধ ছিটাতে আসছে তাকে তো একটা এক্সট্রা টাকা দিয়ে যাও, এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বের হওয়া উচিত। এটা তার দায়িত্ব প্রয়োজনে বলা যে এইখানে আমার প্রয়োজনে, সেটা ব্যক্তি সে যদি খুশি হয়ে দিতে সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু আমরাও তাদের আসলে একটু প্রিভিলেজ করে দিচ্ছি যে টাকা দিব আসো। এই বিষয়গুলো থেকে আমাদের চিন্তাধারা চেঞ্জ করা উচিত। আপনার শেষের কথার সাথে আমি একদমই একমত না। যদি আমি ইচ্ছা করে তাকে খুশি হয়ে টাকাটা দেই, ওইটা প্র্যাকটিস হয়ে যাবে, ওইটা প্র্যাকটিস হয়ে যাবে এবং ওই বাড়িতে সে বারবার আসবে। এবং যেহেতু তার সীমিত একটা সময় তাকে দেওয়া হয়, ওই বাড়িতেই সে করবে, খুব দক্ষতা দেখানোর চেষ্টা করবে এবং ফলে তার সময় হবে এবং প্রবণতা খারাপ হয়ে যাবে। আমাদের মেন্টালিটি অমন হয়ে গেছে যে আমরা কোনো সুবিধা দিতে গেলে মনে করি কিছু দিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এটা আমার যারা প্রবণতাটা তৈরি করি আমরা, যাদের হয়তো আমি এফোর্ড রাখি, তো এই প্রবণতাটা আমার থেকে বন্ধ করতে তার ডিউটি, আমাকে খুব তার ডিউটির উপর সচেতন করতে হবে এবং আমার বাসাতে না এসে যথাযথ কাজ না করলে আমাকে কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। সিম্পল। এবার আমরা বলতে চাচ্ছি যে বারংবার এই ফিউমিগেশন করা আমাদের স্বাস্থ্যের জন্য বড় রকম ঝুঁকিপূর্ণ। তাহলে পারে একটু দীর্ঘমেয়াদী কথা ভাবতে হবে। আমি একটু আগেই বারবার করে ভ্যাকসিনের কথা খুবই ফোকাস করেছি। এগুলি করলে তো আর এত পরিবেশের সমস্যাটা হয় না। আমি ধরে নিচ্ছি এটাও আবার একটু আমাদের পিছিয়ে গেল। তাহলে পারে এই কতগুলি প্র্যাকটিস আমরা দেখি জাপান এবং ফিলিপাইন এবং গ্রীষ্মমণ্ডলীয় দেশে। সেটা কি? সেটা হচ্ছে এক ধরনের মাছের কালচার করা হয়, যেটা এই মশাগুলিকে খায়, তার খাদ্য, মানে সে একদম বুভুক্ষ থাকে। যেমন মশাটা আমাদেরকে কামড়ানোর জন্য বুভুক্ষ থাকে, ঠিক সেরকম ও বুভুক্ষ থাকে। এবং এরকম আরও কিছু, এই আলোচনাগুলি খুবই তাত্ত্বিক, সেই আলোচনাগুলি আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি খুবই সুস্পষ্টভাবে, শুধুমাত্র এই ফিউমিগেশন না, তার প্যারালালি অনেকগুলি ডাক্তারি মেজার অথবা চিকিৎসা বিজ্ঞানের মেজার অথবা বিজ্ঞানের মেজার চলে এসছে। সেইগুলিকে আমাদের বাংলাদেশের পক্ষে কতটুকু বান্ধব, কতটুকু সহনীয়, কতটুকু কার্যকরী, এটা ইভ্যালুয়েটের সময় এসছে। এবং এটা খুবই ভাবতে ভাবতে যেন আমার 5 বছর পর আমরা ভেবেছিলাম, তো আমাদের সময়টা চলে গেছে, এই একই জন্য আমের মতো ঘটনাটা না হয় এবং খুবই তাড়াতাড়ি এটা ইফেক্টিভ এই মেজার্সগুলি নেওয়ার জন্য আমি রিকমেন্ড করি। এই যে আবার যেহেতু হামালেন, সেক্ষেত্রে আমি একটু যুক্ত করছি এবং আপনার কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ, যে আসলে এইখানে একটি চেইন অফ কমান্ড এবং বাস্তু সংস্থান তৈরি করা, যাতে এটি প্রতিরোধ করা যায় বা কমিয়ে আনা যায়। সেক্ষেত্রে হামের ব্যাপারটা যেহেতু আবারও আনলেন, আপনি বলেছেন হামের বিষয়গুলো, যে কেন আসলে ছড়িয়ে পড়েছে বা এটার গুরুত্বের জায়গাটা। সেক্ষেত্রে আমি হাম এবং ডেঙ্গুকে একটু যদি রিলেট করতে চাই, যারা হামের টিকা কিনতে গাফিলতি করেছে তাদের আমরা এখন দুষছি বা তাদের জবাবদিহিতার আওতায় আনছি। কিন্তু প্রতি বছর যখন ক্ষমতায় আছে যারা আছে, এখন যদি ডেঙ্গু প্রতিরোধ করা না সম্ভব হয়, ডেঙ্গুতে যদি মহামারী আকার ধারণ করে, তাদেরও কি আমরা সেই জবাবদিহিতার আওতায় আনতে পারবো, নাকি পরবর্তী সরকার এসে আবার পরবর্তী কেউ এসে তাদের জবাবদিহিতার আওতায় আনবে? ধন্যবাদ। বিষয়গুলি তো এখন খুবই পরিষ্কার, এটা বোথ ওয়ে ট্রাফিক। আমি আমার নাগরিক অধিকারটা সম্বন্ধেও কিন্তু আমার সচেতন হওয়া যথেষ্ট দরকার। ধরেন ইপিআই এর এই যে দেওয়া হয় নাই, এটা কিন্তু আফটার ইফেক্ট হলো, অর্থাৎ এই প্রোঅ্যাক্টিভ হয় নাই, রিঅ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ এখন মারা গেছে, আমরা হইচই শুরু করেছি। কিন্তু একটা কার্ড দেওয়া হয় ইপিআই এ, সেখানে 6টা ভ্যাকসিনের কবে দেওয়া হলো, কোন সেন্টারে দেওয়া হলো,
কে দিয়েছে ইত্যাদি কিছু খানা বলি আমরা, অর্গানের স্ট্রাকচার থাকে, জি, জি। সেখানে একটা সিগনেচার করা থাকে। তার মানে এইটা ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে। আমার নাগরিক হিসাবে অন্তত সরকার যেহেতু আমাকে আমার পয়সা দিয়ে দিচ্ছে ট্যাক্স, অথবা আমরা অন্য কোনো ভাবে এটা নিয়ে আসছি ভ্যাকসিনটা, সেইটাতে আমার শিশু 6টা ভ্যাকসিন পেয়েছে কিনা এটাকে আমাকে নিশ্চিত হতে হবে। যদি না হয়, তখন যদি আমি সরকারকে বলি যে আমাকে তোমার দেওয়ার কথা তুমি দাও নাই, তাহলে দাবিটা আরো যৌক্তিক এবং আরো বেশি ন্যায্য হবে। এখানে আরেকটা কথা মাঝখানে যুক্ত না করলে আরেকটা হাতির ওই অস্থির দর্শনে একটা বড় অংশ বাদ যাবে। সেটা হলো যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা স্বেচ্ছাসেবক কিছু থাকেন, এইটা টিকাটা কে দিবে? আচ্ছা, টিকাটা তো ওই যে একটু বলছে কোল্ড চেনে আসলো, কিন্তু ওই স্টেশন থেকে ইন্ডিভিজুয়ালে শিশুদেরকে দেওয়ার জন্য কিছু মানুষ তো থাকে। এই মানুষগুলি, আমি তাদের প্রতি স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা সবই রাখছি। তাদের মধ্যে কিছু সমস্যা ছিল, তারা বিগত সময়ে স্ট্রাইক করেছে একাধিকবার। আপনি স্ট্রাইক করেন, আমি জানি না আপনার দাবি দেওয়া কি, তার জন্য করেন, কিন্তু আপনি কাজ বন্ধ রাখবেন সেটাও ঠিক আছে, কিন্তু শিশু মৃত্যু হবে এটা আপনাকে দৃশ্যমান দেখতে হবে। সুতরাং কোনো যুক্তিতে কাজ বন্ধ রেখে এই অবহেলা এবং অদূরদর্শিতা এবং অপরাধমূলক কাজের জন্য শিশু মৃত্যু হোক, এটা আমি গ্রহণ করতে রাজি না। এবং বর্তমান দৃশ্য দেখে যারা এখন দায়িত্বে আছেন তারা আসলে ডেঙ্গু এবং হাম প্রকোপ রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যাতে এমন দৃশ্য আমরা না দেখি এবং একটা বড় বিপর্যয় যাতে আমরা না দেখি। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছে পেয়েছি। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের হ্যাপেনিং পয়েন্টে, সাথে ছিলাম আকাশ এহসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।